আমি প্রথমে জোনায়েদ সাকি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা একটু অন্য প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি। হঠাৎ করে আমরা দেখছি যে উত্তাল হয়ে উঠছে দেশে ধর্ষণের প্রতিবাদে, শিশু ধর্ষণ থেকে শুরু করে অনেক ন্যাক্কারজনক ঘটনা। আসলে মাগুরার শিশু আসিয়ার যে ধর্ষণের ঘটনার পর আমরা নারায়ণগঞ্জে আরও একটি ঘটনা দেখলাম। আমরা অনেকগুলো পরিসংখ্যান আমরা যদি বলি যে 2024 সালে কন্যা ও নারী শিশু ধর্ষণের শিকার 516 জন। এর আগে গত সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগ আমলে আমরা দেখি যে এই ধর্ষণের ঘটনা উত্তাল হয়ে উঠেছিল দেশ। কেন আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা এই সামাজিক অবক্ষয় থেকে কেন মুক্তি মিলছে না? ধন্যবাদ আপনাকে। এটা কেবল সামাজিক অবক্ষয় না, এটা একটা ক্ষমতা ব্যবস্থার প্রকাশও। ধর্ষণ তো শুধু একটা নৈতিক প্রশ্ন নয়, এবং এটা তো ডেফিনেটলি একটা নারীর অধস্থনতা, তার উপর নির্যাতনের প্রশ্ন, কিন্তু একই সাথে এর মধ্যে দিয়ে ক্ষমতার খুব গভীর সম্পর্ক আছে। তো এইখানে যেটা আমরা যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা ছিল যে ক্ষমতা ব্যবস্থাটা বদলাবে, নতুন বন্দোবস্ত মানেই ক্ষমতা ব্যবস্থা বদলাবে, ক্ষমতার জবাবদিহিতা থাকবে। সেটার জায়গাতে খুব বড় আকারের বদল ঘটেনি। উল্টো প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত বেশ অনেক ক্ষেত্রেই অকার্যকর, বিশেষত পুলিশ যে ধরনের কার্যক্রম তাদের থাকে জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, সেই জায়গায় তাদের অনেক শিথিলতা, ঘাটতি এগুলো তো আছেই। তো সেটা একটা প্রেক্ষাপট যেখানে এই ধরনের ঘটনা ঘটছে। রাজনৈতিক যোগও থাকতে পারে, কিন্তু এখন আমাদের যেটা মানুষের মধ্যে যে সাধারণ ফিলিংটা তৈরি হচ্ছে, যে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্নটা তৈরি হয়েছিল, যেখানে নারী পুরুষ, শিশু বৃদ্ধ তরুণ ছাত্র যুবা শ্রমিক, বাঙালি চাকমা মারমা হিন্দু মুসলমান সকলে মিলে কিন্তু এখানে শাহাদাত, তাদের যে আপনার আহত হওয়া, বিপুল সংগ্রাম, একটা বিরাট উত্থান জাগরণ, এইটার পরে মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে না, প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে মানুষ আরও নিরাপদ থাকতে পারবে, নারী পুরুষ নিরাপদ থাকবে, বাঙালি চাকমা মারমা নিরাপদে থাকবে, হিন্দু মুসলমান নিরাপদে থাকবে। এই যে নিরাপত্তার আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, সেটা অনেক বড় ধরনের কোনো কোনো হতাশার জন্ম দিচ্ছে। সমাজ ব্যবস্থা সেই জায়গাটাতে নিরাপত্তার বদলে বরং এই ধরনের বাড়তি নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, বিশেষভাবে নারীর উপরে কিংবা অন্য ধর্মীয় জাতিগত পরিচয় যারা সংখ্যায় কম তাদের উপরে। তো সেই জায়গাটা আমরা বারবার বলেছিলাম যে এটা গভর্নমেন্টের ওয়ান অফ দি প্রায়োরিটি, যে তারা এই জায়গায় তাদের অবস্থানটাকে শক্তভাবে করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ঠিক যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, কিন্তু প্রতিষ্ঠান কার্যকরের একটা বড় জায়গা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা। ওইটা ক্ষমতারও জবাবদিহিতার গুরুত্বপূর্ণ অংশ। এখন ধরুন পুলিশ কোথাও যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তার জবাবদিহিতা কোথায়? কিংবা এটা এমনকি উপদেষ্টার ক্ষেত্রেও প্রযোজ্য, যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য, যে কেউ যদি দায়িত্ব যথার্থভাবে পালন করছেন না বলে মানুষের কাছে প্রতীয়মান হয় কিংবা ব্যর্থ হচ্ছেন, তাহলে তার জবাবদিহিতার জায়গা কোথায়? সেই জায়গাগুলো মানুষের মধ্যে নতুন জায়গা তৈরি করবে আশা করেছিল মানুষ, সেখানেও কিছুটা হতাশার জায়গা কাজ করছে। কিন্তু আমরা মনে করি যে গভর্নমেন্টের এটা একটা প্রায়োরিটি জায়গা, যেমন প্রায়োরিটির জায়গা ছিল আমাদের বিচার, যেমন প্রায়োরিটির জায়গা ছিল আমাদের শহীদদের, আহতদের সকলের কি বলে যে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা, তাদের যথাযথ তাদের দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রের দিক থেকে। এই অগ্রাধিকারের মধ্যে এখনো এইটা আমি মনে করি জানমালের নিরাপত্তা দেওয়া, মানুষের মর্যাদার নিরাপত্তা দেওয়া, এটা তাদের অগ্রাধিকার। এবং এই ক্ষেত্রে জবাবদিহিতার প্রতিষ্ঠাটা খুব গুরুত্বপূর্ণ। নারীর উপর নির্যাতনের প্রশ্নটি ধর্ষণে এসে একেবারেই ভয়ঙ্কর চেহারা নেয়, এবং আসিয়ার মৃত্যু আমাদের সবাইকে তো আসলে দোষী করে যাচ্ছে। কিন্তু এটা অনেক বড় পরিবর্তনের সাথে যুক্ত। সেই পরিবর্তনের সূচনা হচ্ছে ক্ষমতার প্রথম জবাবদিহিতা, এবং তারপরে নিরাপত্তার প্রশ্নে জিরো টলারেন্স যখন নারীর উপরে আসবে, কিন্তু এইটা গভর্নমেন্টের দিক থেকে সত্যিকার অর্থে শো করা। আমি গভর্নমেন্টের ইন্টেনশনের মধ্যে অনেক সময় ইতিবাচক জায়গাগুলো আমরা লক্ষ্য করেছি, কিন্তু তাদের এই জবাবদিহিতার জায়গায় একটা বড় ধরনের দুর্বলতা ক্রিয়াশীল বলেই এখন শেষ পর্যন্ত প্রতীয়মান এখনো হচ্ছে। ধন্যবাদ।